আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ 8:30 বেজে গেছে, আর তো আমার এখনও বিছানা থেকে ওঠা হয়নি। সকালবেলা উঠে শুধুমাত্র জোহানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি স্কুলে যেতে পারিনি। আর আমার শরীরটা ভীষণই খারাপ। কাল থেকে তোমাদেরকে বলেইছিলাম, আমি পোস্ট করেছিলাম, তোমরা জানো আমার শরীরটা খারাপ। তো মাথার খুবই ঘুরছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বমি পাচ্ছে। তো জানি না কেন হচ্ছে এইগুলো। আর সকালের দিকে প্রচণ্ড হাতে পায়ে কোমরের যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো এখন বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, 9টা পেরিয়ে গেছে। তো এখন আমি এসেছি রান্নাঘরে। তো রান্নার কাছে এসেছি, উনুন পাড়ে। তো এখানে এসে আমাকে সমস্ত কাজকর্ম তো করতেই হবে, বুঝতেই পারছো, শুয়ে থাকার কোনো উপায় নেই। তো সেই জন্য আমি এসে উনুন পাড়ে আগে ছাইগুলো ভালো করে বের করে নিচ্ছি। তো এখন পরিষ্কার করে ছাইগুলো বের করে নেব, তারপরেই কিন্তু আমি রান্না বান্নাটা ছাড়তে পারবো। এখন তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে আমি সারাদিনে কত কি কাজ করলাম না করলাম, সারাদিনের সমস্ত খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো, একটা জিনিস কি বলতো, যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, সংসারে যাবতীয় কাজকর্ম যেগুলো থাকে সেগুলো কিন্তু করতেই হয়, যত কষ্টই হোক আর যত যাই হয়ে যাক। এগুলো না করলে কিন্তু সংসারের সবথেকে বড় কথা কি বলতো, যে আদার্স মানুষগুলো আছে তারা তো খাওয়া দাওয়া সবই আছে, পেট তো আর কথা শুনবে না যে তোমার শরীর খারাপ। সেই খাওয়া দাওয়া করার জন্য কিন্তু রান্নাবান্নাটা করতেই হবে। আর এদিকে কিন্তু আমার উনুনটা অনেক দিন ধরেই বুঝতে পারছো ভাঙাচোরা হয়ে গেছে, আর বেশ নোংরা নোংরা হয়ে গেছে। কারণ মানে নাতাটা দেওয়া হচ্ছিল না, শরীরটাও বেশ ভালো যাচ্ছিল না, সময়ও পাচ্ছিলাম না, কোনো রকমের শুধুমাত্র রান্নাটা হচ্ছিল। তো আজকে আমি ভাবলাম যাই হোক করে, যত কষ্টই হোক, আজকে উনুন পাড়টা আমি নাতা দিয়ে পরিষ্কার করব, তারপরে কিন্তু আমি রান্না বান্না চাপাবো। সেই জন্য আমি ভালো করে আগে ছাইগুলোকে বের করে এখন ঝাঁট টাট দিয়ে নিয়ে তারপরে আমি এখন কাদাগুলোকে আগে ভিজিয়ে নিয়েছি আর জল ছিটিয়ে দিলাম। গ্রামের মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় প্রচুর খুঁটিনাটি কাজ থেকেই থাকে, কাজ করে আর শেষ করতে পারা যায় না। যে কাজগুলো থাকে সেইগুলো করে শেষ করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। রাতেও যেন না কাজ করে হালকা হতে পারে না, রাতের দিকেও যেন মনে হয় রান্না বান্না করে যে একটু রেস্ট নেবো, সেটাও কিন্তু হয়ে ওঠে না। বেশ চাপের মধ্যে দিয়ে আমার যাচ্ছে। আর আমার জানো তো স্পন্ডালাইটিস আছে, তো জানি না কী থেকে হচ্ছে, মাথা ঘোরা বা মাথার যন্ত্রণা, বমি সব একসাথে ভাবছি যে কী থেকে হচ্ছে, ভালো লাগছে না। প্রেশারও হতে পারে, প্রেশারের সমস্যা, জানি না, এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না। আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই, সেহেতু কোনো রকম ওষুধও পাচ্ছি না চালাতে। এই রকমভাবেই কিন্তু আমার দিনটা কেটেই যাচ্ছে। স্বামীর ইনকাম যদি কম হয়, স্ত্রীদেরকে কিন্তু সব সময় বুঝে শুনে সাবধানে সব মেনটেন করে কিন্তু পা ফেলতে হয়। শরীর খারাপ হলেও কিন্তু কাজ করে খেটে খেতে হবে, শুয়ে থেকে খাবার কোনো উপায় থাকবে না। তার সঙ্গে কি বলতো, কোনো রকমের সংসারে রান্না বান্না করে পেট ভরার মতো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে। মনের দিক থেকে খাওয়া দাওয়াটা যে হ্যাঁ সুস্থভাবে শান্তিভাবে হয় সেটা কিন্তু নয়। তবে কি বলতো, পেট ভরা নিয়ে আমাদের কাজ, খাওয়ার জন্য নয়, পেট ভরার জন্য আমাদের কিন্তু রান্না বান্না করতে হয়। তো সেই জন্য আজকে আমি অল্প উপকরণে বেশ ভালো রকম করে রান্না বান্না করার চেষ্টা করব, যেন তাতেই কিন্তু আমাদের আজকে দুপুরটা চলে যায়, সেই রকম চেষ্টা করব। তো এখন আমি ভালো করে মাটিটাকে মেখে নিয়েছি। তো এখন আমি উনুন পাড়টা ভালো করে নাতা দিয়ে নেব। তার জন্য যেগুলো ফাটা আছে সেগুলো আগে আমি কাদা দিয়ে ভালো করে সেগুলোকে সমান করে নিচ্ছি। নাহলে কিন্তু নাতা দেওয়ার সময় কিন্তু এবড়ো খেবড়ো জায়গাগুলো কিন্তু ভালো করে নাতা পড়বে না। সেই জন্য ভালো করে আমি আগে কাদাটাকে ভালো করে কাদার সঙ্গে কুঁড়ো পাইল করে কিন্তু আমি আগে ভালো করে দিয়ে নিচ্ছি যেগুলো এবড়ো খেবড়ো আছে। এইভাবে কিন্তু দিয়ে নিলে কিন্তু একদিকেই কিন্তু যখন দেয়া হবে তখন কিন্তু একদিকেই টানতে হবে, দুদিকে তিন দিকে টানতে গেলে কিন্তু আরও যে শুকনো জায়গাগুলো আছে সেগুলোও ভেঙে যাবে। তাই একদিকে দিয়ে শুধু একটু ঘুরিয়ে নেওয়া, তাহলেই কিন্তু জায়গাগুলো ভরাট হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি নাতা টানলে কিন্তু তোমার কোনো রকম অসুবিধা হবে না। আর এইদিকে কিন্তু সেই যখন রান্না বান্না হয় তখন কিন্তু এদিকে যখন জালটা দেওয়া হয় তখন কিন্তু এই জায়গাগুলো ভেঙে যায় নোনা লেগে। তাই এই জায়গাগুলোকে ভালো করে পানি দিয়ে আগে ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু কাদা ধরালে সেই জায়গা কিন্তু বিশাল পরিষ্কার থাকে। আর এদিকে কিন্তু আমার এই জায়গাটাই কিন্তু আমার কাদা ভিজানোই আছে, সেই কাদাটা কিন্তু আমি এখন টেনে নেব। আর যতটুকু মাটি আছে সেই ততটুকু মাটি যেই জায়গাগুলো
ভাঙা ভাঙা হয়ে আছে সেইগুলো অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি শেষ করে নিচ্ছি, যাতে যখন আমি নাতাটা টানবো তখন কোনো অসুবিধা না হয়। সেই জন্য বাড়ির বউয়েরা যদি বাড়ির মেয়েদের মতো থাকতো তাহলে কিন্তু সংসারের দিক থেকে কোনো উন্নতির দিক আসতো না। অনেক মেয়েরা হয়তো খারাপভাবে নেবে, কিন্তু আমি কিন্তু খারাপের কথা কিছু বলিনি। কি বলতে চেয়েছি বলো তো, আমি অনেক মেয়েরা হয় কি বাবার বাড়িতে যখনই থাকে তখন কিন্তু কোনো রকম কোনো কিছু ভাবে না যে এটা আমার করতে হবে, বা এই আজকে আমার এটা করলে এটা হবে, বা মায়ের আজকে আমার কষ্ট হচ্ছে, তখন আমিও কোনো দিন হয়তো সেরকম মেনটেন করিনি। মায়ের কষ্ট হচ্ছে আমি একটু হেল্প করে দিই, এটা কিন্তু কখনোই হয় না। যখন সেই মেয়েই অন্য বাড়ির বউ হয়ে যায়, সেই সহ্য ক্ষমতা ধৈর্য সব কিছুই কিন্তু একে একে শিখে যায়। সেই জন্য যখন মেয়েরা থাকে, মেয়ে অবস্থায় থাকে, তখন যদি বাড়ির মেয়েরা যদি একটু এই জিনিসটা ভেবে চলে তাহলে কিন্তু সংসারের অনেক রকম উন্নতি কিন্তু হয়েই থাকে। তো আমার এখানে অনেক দিন ধরে কাদাটা রেডি করা ছিল, সেই জন্য কাদাটা না একটু কালো মতো হয়ে গেছে। আর আমার তো শরীরটা অত ভালো নেই যে অন্য রকমভাবে কাদা রেডি করব আগের মতো করে। তো আজকে আমি কোনো রকমভাবে নাতাটা দিচ্ছি, একদম অপরিষ্কার হয়েছিল বলে। তো যাই হোক, কাদাটা আমার আগে থেকে করা ছিল, কালো হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু উনুনটা বেশ ভালো লাগবে দেখতে। সেই জন্য আমি ভালো করে নাতাটা আমি দিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু এইভাবে কালো করেও যখন উনুন নাতা দেয় তখন কিন্তু কালো মাটিতেও নাতা দেয়, কারণ কালো মাটিতে নাতা দিলে কিন্তু চকচকে লাগে দেখে অনেকে বলে। কিন্তু আমি কোনো দিন দিই না, কারণ আমি সাদা মাটি দিয়ে নাতা দিয়ে থাকি। তো আজকে আমার শরীরের অবস্থা ভালো নেই বলে দিতে হচ্ছে। মানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই পরিবর্তন আসে, সেটা আমি বুঝতে পারছি একে একে। তো আমার এখন নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যাবতীয় জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু আমি সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটু কালচে মতো হয়েছে, তো ওটা কোনো ব্যাপার নয়। তো এখন আমি ভালো করে উনুনটাকে ধরিয়ে নেবো, কারণ রান্নাবান্না ধরাতে আজকে আমার একটু লেট হয়ে গেছে, বেশ বেলা হয়ে গেছে, শরীরটাও খারাপ ছিল, এখানে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেল। তারপরে নাতা টাতা দিয়ে এখন যখন আমি উনুন ধরাতে যাচ্ছি প্রায় 9:30 বেজে গেছে। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কিচ্ছু করার নেই। রান্নাবান্না করলে কিন্তু সকলে খেতে পাবে, তো সেই জন্য আমাকে করতে হবে। শরীর কিন্তু একদমই বইছে না, বুঝতেই পারছো, তার সত্ত্বেও কিন্তু আমাকে কষ্ট করে হলেও তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। আর এইদিকে কিন্তু আমার উনুনটা এখনও সেইভাবে শুকায়নি, মানে একটু ভিজে ভিজে আছে। তো কোনো ব্যাপার না, ওটা যখন আগুন দিয়ে ধরানো হয়ে যাবে তখন গরমেই কিন্তু বেশ ভালোভাবে ধরে যাবে, বেশ শুকনো হয়ে যাবে। তো আজকে কিন্তু হাওয়াটাও বেশ ভালো রকম দিচ্ছে, তো জানি না কিভাবে উনুন ধরাতে গেলে কোনো সমস্যা হবে নাকি বুঝতেও পারছি না, কারণ হাওয়া দিলে কিন্তু উনুন ধরতে চায় না, পাইপের ভিতর দিয়ে হাওয়া ঢোকে। আমাদের একটু অন্যরকমভাবে পাইপের সিস্টেমটা করা আছে, সেই জন্য আমি ভালো রকমভাবে উনুনটা এখন ধরিয়ে নিয়েছি। কারণ এই যে এদিকে যে ছোটো ছোটো কাঠিগুলো দেখতে পাচ্ছ, ওই কাঠিগুলোতে কিন্তু বেশ শুকনো ছিল, সেই জন্য কিন্তু উনুনটা ভালোভাবে ধরে গেছে। সেই উনুনটাকে ভালো করে ধরিয়ে নিয়ে কিন্তু আমি এখন রান্নাবান্নাটা বসাবো। আর উনুন যদি ভালো করে না ধরে তাহলে কিন্তু রান্নাবান্না করতে কিন্তু হিমশিম খেয়ে যাওয়া হয়, কারণ উনুনটা না ধরলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হতে থাকে। সেই ধোঁয়াতে কিন্তু আমার এমনি অ্যালার্জি আছে, তো সেই জন্য আমার প্রচণ্ড কষ্ট হয়, আমি রান্না করতে ভীষণ অসুবিধা হয়ে যায়। এই ধোঁয়াতে রান্না করতে অনেক সময় আমার কষ্ট হতো, এক সময় তো শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। তো ওটাকেও মেনটেন করে নিয়েছি, এখন ওই মাস্ক পরে সবসময় থাকি, মাস্ক ইউজ করি বলে আমার একটু কষ্টটা কম হয়। তো এখন অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে কিন্তু অ্যালার্জিটা অনেকটা কন্ট্রোলে আসার চেষ্টা হয়েছে আনার। তো এখন হয়তো জানি না, আবার মাস্ক খুলে যখন যদি আমি ওই রকমভাবে থাকি আগের মতো, তাহলে হয়তো বাড়াবাড়ি হতেও পারে, সেটা ব্যাপার না। তো এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দেখো গো আবার বন্ধ হয়ে গেল উনুনটা, কারণ হাওয়া দিচ্ছে বললাম, তো ধোঁয়া শুরু হয়ে গেছে হাঁড়িটা বসাতে না বসাতেই। কিছু করার নেই, কোনো রকমভাবে কিন্তু ধরে গেছে উনুনটা, অসুবিধা হবে না। এবার কিন্তু আমি হাঁড়িটা ভালোভাবে দিয়ে তাতে পানি দেওয়া হয়ে গেছে। এরপর এখানে কিন্তু আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব। এখন হাতটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ ওখানে আমার কিন্তু হাঁড়িতে চাল দিতে হবে, সেই জন্য। তো চালটা আমি ভালো করে কষ্টে আমি ধুয়ে নেব 2-3 বার করে। ভালো করে কষ্টে না ধুলে কিন্তু চালের মধ্যে একটা পাউডারের মতো জিনিস থাকে, যেটা কি হয় বলো তো, সেটা কিন্তু সাদা মতো রং হয়ে থাকে। মানে কষ্টে ধোয়ার পরেই কিন্তু সেটা বুঝতে পারা যায় যে একটা পাউডারের মতো জিনিস মেশানো আছে। তো সেই জিনিসটা ভালো করে ধুয়ে ফেলে দিয়ে কিন্তু আমরা তবেই কিন্তু হাঁড়ির মধ্যে চাল দিয়ে থাকি। তো এবারে হাঁড়ির মধ্যে আমি চালটা ভালো করে ঢেলে নেব। আর হাঁড়িটা অবশ্যই কিন্তু আমরা উনুনে বসানোর আগে কিন্তু তলায় কিন্তু কাদা আর ছাই দিয়ে কিন্তু ভালো করে প্রলেপ দিয়ে দিই। তাতে করে কী হয় বলো তো, কালিটা কিন্তু হাঁড়ির গায়ে লাগে না, হাঁড়িটা কিন্তু পরিষ্কার থাকে। তো আমি এখন ভালো করে আবার কিন্তু উনুনে জালটা ঠেলে দিলাম। তো এরপরে আমি একটু সামান্য করে যে ছোট ছোট ঘুঁটের মতো রয়েছে সেগুলোকে দিয়ে নেব।
এখন আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়ে সবজিগুলো ধুয়ে নেব। তো আজকে আমি সবজিগুলো রান্না করব, সেগুলো খুব সামান্য পরিমাণে, মানে আমি আজকে রান্না করব ডিম আর আলু দিয়ে রান্না করব, আর রান্না করব শিম আর আলু ভাজা। কারণ শিমটা এখন যেহেতু শীতকাল, তো শিমটা এখন বেশ ভালো রকমই হয়েছে। আর তো আমাদের বাগান বাড়িতে শিমের 2টো গাছ হয়েছে, এত শিম হয়েছে যে শিমগুলো এত পরিমাণে শিম যে খেয়ে শেষ করতেও পারা যাচ্ছে না, আর লোক নিয়ে খেয়ে খেয়ে আলা হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাদের ট্যাঙ্কে পানি শেষ হয়ে গেছে, তো ট্যাঙ্কে সুইচ দিতে হবে, পানির অবস্থা বুঝতে পারছো। আর এখানে কিন্তু আমি রান্না করব ডিমের শাক আর আলু দিয়ে চচ্চড়ি। তো ডিমের শাকটা যেহেতু মাঠের শাক, সেহেতু ভালো করে একটা জায়গায় না ধুয়ে নিলে একটা বালি বালি ভাব থাকে, সেই বালি বালি ভাবটা কিন্তু তলায় পড়ে যায়। তো সেই জন্য আমি ভালো করে ডিমের শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের যেহেতু টমেটো চাষ হয়েছে, তো রোজগারের টমেটো খাওয়া, আর আমি কিন্তু টমেটোটা বেশ ভালো করে রান্না করব, সেটা কিন্তু চাটনি করব। চাটনিটা কিন্তু আমি মিষ্টি নয়, টক চাটনি করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কোমরে বেল্ট পরে আছি, মানে আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা হচ্ছে বন্ধুরা। আমি কিভাবে তোমাদেরকে প্রকাশ করব বুঝতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে মাত্র আমি না বসতে পারছি না, আমাকে বেল্ট পরে থাকতে হচ্ছে সব সময়। তো সেই জন্য এই সকালের দিকটা না বেশ কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমি বেল্টটা পরে নিয়েছি। তো অনেক দিন ধরে আমাকে ডাক্তারে বেল্ট দিয়েছিলো, ইউজ করতে বলেছিলো, তো আমার বেল্ট পরলে না প্রচণ্ড বসতে কষ্ট হয়, সেই জন্য আমি পরতাম না। তো এখন আমি বেল্টটা এখন সেই মানে সেই হাতি যখন কাদায় পড়ে তখন সেই রকম অবস্থা আমার হয়েছে, এখন হাতি এখন কাদায় পড়েছে, তো সেই জন্য আমাকে বেল্টটা ইউজ করতে হচ্ছে। তো এখন নিজেকে কষ্ট হচ্ছে বলে আমি বুঝতে পারছি, সেই জন্য আমাকে পরতে হয়েছে। তো বেল্টটা পরলে কিন্তু সত্যি কথা বলা বলে একটু আরাম হয়, তো সেই জন্য একটু পরলাম। আর ওই পেটের দিকটা যে পেটে বসলে কষ্ট হয়, সেটা কিন্তু মানে এই কোমরের যন্ত্রণার কষ্টটা কিন্তু বেশ কষ্টদায়ক বলে ওটা আর মনেই হচ্ছে না, জানো তো। তো এখানে আমি দ্বিতীয় উনুনটা ভালো করে ধরিয়ে নেব। তো এদিকে আমি দ্বিতীয় উনুনটা ধরাতে জানি না কতটা কষ্ট হবে, কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বেশ গরম গরম ভাব ছিল। তো এখন আবার একটু হাওয়া দিয়ে জানি না ঠান্ডা ভাবটা আনবে নাকি। তো মানে ওয়েদারটা এতটাই খারাপ, জ্বর সর্দি বিভিন্ন রকম রোগের মানে এই ওয়েদারেই কিন্তু সমস্ত রোগ হয়। সেই জন্য না এই ওয়েদারটা আমার ভীষণ বিরক্ত লাগে। তো বেশ হয় গরম নয় ঠান্ডা, একটু হালকা হালকা হোক, সেটাই বেশ ভালো লাগে। তো এই যে ঠান্ডা গরম রাতে বেশ ভারী রাতের দিকে ঠান্ডা লাগছে, আবার গরম লাগছে বেলার দিকে, এটা কিন্তু খুব কষ্টদায়ক একটা ওয়েদার, জানো তো। তোমাদের কীরকম লাগে ওয়েদারটা অবশ্যই জানিও, আর কারো যদি শরীর টরীর খারাপ হয় তারাও কিন্তু জানিয়ে। এখানে আমি ডিমগুলো ভালো করে দিয়ে নিচ্ছি, আমাদের যে ডিমগুলো প্রয়োজন সেই ডিমগুলো আমি এখানে দিয়ে নেব, প্রেসারে সিটি দিয়ে নেব ডিমগুলো। কেন কি বলো তো, প্রেসারে সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমার কাজটা করে নিতে সুবিধা হবে। তো আমি এখানে কিন্তু 2টো ডিম আমি নিয়ে নিয়েছি। তো এখানে আরও যে ডিমগুলো সেগুলো আমি দিয়ে নিচ্ছি। অনেকে আবার না হাঁসের ডিম খেতে পছন্দ করে, সেই জন্য পোলট্রি আর হাঁস দিয়ে দিলাম, দেশির ডিম দিয়ে দিলাম, মানে সব রকম মিশিয়ে কিন্তু আমাদের ডিমের রান্নাটা আজকে হবে। তো সবাই কেউ আবার হাঁসের ডিম খেতে পছন্দ করে, কেউ পোলট্রির ডিম খেতে পছন্দ করে, আর বাচ্চা দুটোর জন্য দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম আমরা যেগুলো কষ্ট করে জোগাড় করা হয়, তো আমাদের এখানে দেশি মুরগির ডিম প্রায় কিনতে হয় 8 টাকা থেকে 10 টাকার মধ্যে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের ওখানে দেশি মুরগির ডিম কত টাকা করে কেনো, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে একটা জিনিস ভুলেই গেছি, তো তোমরাও হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভুলে গেছো। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, আর যারা এখনও কমেন্ট করতে আর লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক সুন্দর করে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে যাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিয়ে যাবে। ওইদিকে কিন্তু আমি প্রেশারটা তুলে দিলাম, একদিকের উনুনটায় কিন্তু আমি ভাতটা নামিয়ে দিয়ে একদিকের উনুনটায় কিন্তু আমি সিটিটা দিয়ে নেব প্রেশারে। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি আজকে উনুনে রান্না করতে কিন্তু আমার অবশ্যই কষ্ট হচ্ছে প্রচণ্ড, এমনিতেই শরীর ভালো নেই, তার উপরে কিন্তু হাওয়া দিয়ে উনুনটা নিভিয়ে দিচ্ছে। তো জানি না কীরকমভাবে উনুনটা আমি ধরাতে পারবো শেষ পর্যন্ত। কত ধোঁয়া হচ্ছে বুঝতে পারছি, ধোঁয়াতে আমার কিন্তু অ্যালার্জি আছে, তার সত্ত্বেও কিন্তু ধোঁয়াটাকে আমাকে সহ্য করতে হচ্ছে। মাস্ক পরে কতটা আর গার্ড হবে বলো, তবু কিন্তু কষ্ট করে করতে হচ্ছে। আর একদম শরীরটা যেন মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, এখানে এত কষ্ট হচ্ছে। তো এই যে আমি ডিমের শাকটা এখানে রান্না করবো বলে রেখে দিয়েছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছ শিম আলু ভাজবো বলে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম টমেটো আলু দিয়ে কিন্তু ডিমের রান্নাটা করব। আর এই ছোটো ছোটো করে কিন্তু টমেটোগুলো কুচি করা আছে, আমি টমেটোর কিন্তু টক চাটনি করব। তোমরা যারা মিষ্টি চাটনি খেয়েছো তাদেরকে বলবো অবশ্যই একবার টক চাটনি করে বাড়িতে খেয়ে দেখবে, তোমাদেরকে কিন্তু আর মিষ্টি চাটনি অতটা ভালো লাগবে না। টক চাটনিটা এতটা সুন্দর লাগে খেতে, তো মিষ্টি চাটনিটা খেতে
অতটা ভালো লাগবে না। আর যারা টমেটো কিন্তু এই উনুনে পুড়িয়ে যারা পেঁয়াজ লঙ্কা রসুন ধনেপাতা দিয়ে ভর্তা করে খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। তো কেমন লাগে তোমাদের? আমাদের এত টমেটো বাড়িতে এত টমেটো হয়েছে যে টমেটোগুলো কিন্তু খেয়ে বিক্রি করে খেয়ে আশেপাশের গ্রামের মানুষকেও কিন্তু আল্লাহর রহমতে প্রচুর টমেটো হয়েছে, প্রচণ্ড টমেটো হয়েছে। তো তোমরা যদি কেউ আমার টমেটো বাড়ি দিয়ে ঘুরতে আসতে চাও অবশ্যই আসবে, তোমাদেরকে অবশ্যই দেখি আমাদের টমেটো বাড়ি বেড়াতে নিয়ে যাব। খুব ভালো একটা বেশ কি বলবো ওয়ান্ডারফুল জায়গা, যেখানে সবাইয়ের মন মানে একদম দারুণ ফ্রি হয়ে যাবে। আর মানে দারুণ একটা জায়গা, তোমাদেরকে তো আমি আগে শেয়ার করেছি, যে জায়গাটায় গেলে যেন মনে হয় যেন আমি একটা অন্য জায়গায় এসে গেছি। খুব সুন্দর মাঠের ওই পরিবেশটা লাগে। তো এখন আমি এখানে হাঁড়ি আর কড়াইতে রান্না করব। তো আমাদের গ্রামে কিন্তু এভাবেই রান্নাবান্নাটা আমরা সারি। তো যারা আমার মতো উনুনে রান্না করো তারা অবশ্যই কমেন্ট করবে। আর উনুনে রান্না করলে কিন্তু গ্যাসের খরচটা অনেকটা কিন্তু সেভ হয়। একদিকে গ্যাসের খরচ সেভ হয়, তাড়াতাড়ি হয়, গ্যাসের থেকেও আমার মনে হয় উনুনে তাড়াতাড়ি হয়, কারণ আমাদের প্র্যাকটিস বলে ওই জন্য মনে হয় নাকি জানি না। তো গ্যাসে কিন্তু আমার যেন মনে হয় সে বসে থেকে ধীরে ধীরে রান্না হয়, তো উনুনে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়, আমার এটা মনে হয়। তো হাঁড়িতে আমি এখন ডিমের শাকটা রান্না করব, আর এদিকে কড়াইতে কিন্তু আমি আলুটা ভাজবো, মানে যে শিম আর আলুটা আছে সেইটা শিম আর আলুটা কিন্তু কড়াইতে ভেজে নেব। আমি এখন কিন্তু ডিমের শাকটা দিয়ে নিচ্ছি হাঁড়িতে। তো ডিমের শাকটা হাঁড়িতে দিয়ে নিলে কি বলো তো, মানে যে তেতো ভাবটা থাকে ডিমের শাকের, আগে যদি তেল গরমের পরে ডিমের শাকটা দিয়ে নিয়ে একটু নেড়ে নেওয়া হয়, তো তেতো ভাবটা কিন্তু আর ডিমের শাকের থাকে না, মানে বেশ ভাজা মতো হালকা হয়ে যায় বলে তেতো ভাবটা চলে যায়। তারপরে কিন্তু আলু পেঁয়াজ দিয়ে যে মশলা দেওয়া হয় সেগুলো পরে দিলে কিন্তু আর তেতো ভাবটা থাকে না। তোমাদের ওখানে কে কে ডিমের শাক খাও অবশ্যই সেটা জানিও, তোমাদের ওখানে কে কে ডিমের শাক দেখেছো সেটা জানো। আমরা তো ডিমের শাক বলে, অনেকে কিন্তু আবার গিমের শাকও বলে। কারণ ডিমের শাক বলি কেন বলো তো, ছোটো ছোটো যে একটা ফুল আছে ওই ফুলটা দেখে মনে হয় ডিমের মতো, সেই জন্য ডিমের শাক বলি। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কিন্তু এই শাকের নামে পরিচিত। তো অবশ্যই তোমাদের কেমন লাগে খেতে জানিও। আমি কিন্তু ডিমের শাকটা রান্না করবো শুধুমাত্র নুন আর লঙ্কা দিয়ে। আমি কিন্তু সাদা যে ডিমের শাক রান্না হয় সেই রকম রান্না করব, মানে খেতে টেস্টি হবে অথচ দেখতে সাদা মতো হবে। শুধুমাত্র নুন আর লঙ্কা দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব। তোমরা কিন্তু বাড়িতে শুধুমাত্র নুন আর লঙ্কা দিয়ে করে দেখো। হলুদ যারা দেয় কিন্তু তাদেরকে বলবো হলুদ একদিন না দিয়ে এইভাবে রান্নাটা করে দেখো, একটু কষে রান্নাটা করবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। মানে যখন রান্নাটা করবে তখন কিন্তু যখন একটু বেশ নুন আর লঙ্কারে দিয়ে 2-4 বার ভালো করে নেড়ে তারপরে কিন্তু মৌ দেবে। আমি কিন্তু 2-4 বার ভালো করে নাড়ার পর কিন্তু তবেই মৌ দেবো। আমি ওইদিকে কিন্তু ভাতটা একবার নেড়ে দিলাম, ভাতটা বসিয়ে। তো ভাতটা নেড়ে দেওয়ার জন্য হাতাটা আমার লেগেছিলো। এখন আমি ভালো করে একটু চাপা দেবো আর নাড়বো। আর ওদিকে কিন্তু আমি কড়াইটাতে দিয়ে দিলাম তেল। এখানে কিন্তু আমি রান্না করব শিম ভাজাটা। শিম ভাজার জন্য আমি দেবো শুকনো লঙ্কা 2টো, কারণ শিম ভাজার জন্য শুধু শুকনো লঙ্কা দিয়েই কিন্তু আমি শিমটা ভাজবো, নুন শুকনো লঙ্কা আর কিছু কিন্তু আমি দেবো না। জানি না আবার কেউ যদি বলে কিছু দিতে হবে, অনেকে আবার হলুদ খেতে পছন্দ করে, তো হলুদ দিতেই হবে। আমার কিন্তু শুধুমাত্র যে নুন দিয়ে বেশ একটু মানে ভাজাটা ভালো হবে সেরকমই ভাজতে আমি বেশি পছন্দ করি। যদি কেউ বলে দিতে হবে, কিন্তু অনেকেই তো অনেক রকমভাবে খেতে চায়, তো বাড়ির গার্জেন যারা আছেন তারা যদি অন্য রকমভাবে বলেন তো দিয়ে দেবো, অসুবিধা নেই। এখানে আমি শুধুমাত্র নুনটা দিয়েছি এখন শিম ভাজাটাতে। আর এদিকে কিন্তু আমি ডিমের শাক রান্নাটা এখন চাপা দিয়ে রেখেছি। তো আমাকে এখন হলুদ দিতে বলেছে, তাই আমি একটু হালকা হলুদ দিয়ে নিলাম। তো এখন ভালো করে আমি সিদ্ধ করে ভেজে নেব, কারণ শিমটা না যদি সিদ্ধ করে ভাজা হয় একটু কাঁচা ভাব থেকে যায়, তাই জন্য ভালো লাগে না খেতে। কাঁচা ভাব থাকলেও ভালো লাগে না, আর বেশিও যদি ভাজা হয়ে যায় সেটাও ভালো লাগে না। তো এখন আমি একটু ভালো করে ডিমের শাকটা নেড়ে নিলাম। এখন আমি ভালো করে এখানটা চাপা দিয়ে নিয়েছি। তো ভালো করে যদি রান্নাটা না হয় তাহলে কিন্তু খাওয়া দাওয়াটা কখন হবে, এখন অনেকটা বেশি দেরি হয়ে গেছে। তো সিদ্ধ করার জন্য শিমটা আমি ভালো করে একটু পানি দিয়ে চাপা দিয়ে নিলাম। এভাবে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলবো। এদিকে কিন্তু আমার শিম ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোটা আমি যখন চকচাটনিটা করার আগে দিয়েছিলাম তেল, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো বেশি ভাজা যাবে না, হালকা ভাজার পরই কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। একটু কালো জিরের ফোড়ন দিয়েছিলাম। এইভাবে কিন্তু নেড়ে আমি টক রান্নাটা করে ফেলবো। এদিকে হচ্ছে কিন্তু আমার আলু আর ডিমের রান্না। এদিকে ডিমটা ভাজা হচ্ছে, মানে 3টে উনুনে একসঙ্গে রান্না হচ্ছে। এদিকে কিন্তু আমি রান্নাবান্না সেরে, আমার শরীরটা যেহেতু খারাপ, বৌদি এসেছিলো ঘরগুলো মুছে দিয়ে গেছে। আর এখন আমি এসেছি
ছাদে। তো আমরা এখন গোসল টোসল সেরে নিয়ে এদিকে এসেছি জামা কাপড় শুকোতে দিতে, কারণ আমাদের গোসল হয়ে গেছে মা ছেলে দুজনেরই। তো আমার জোয়ান বাবু আমার সাথে সাথে একটু রোদ পোয়াচ্ছে, গোসল করে এসে ওর ঠান্ডা লাগছিল সেই জন্য রোদে দাঁড়িয়ে আছে। আর আমি এদিকে কিন্তু জামা কাপড়গুলো ভালো করে শুকোতে দিয়ে নিচ্ছি। যেন মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি, এত কষ্ট হচ্ছে জানো তো। জানি না কী থেকে হচ্ছে, বুঝতেও পারছি না। তোমাদের সঙ্গে হয়তো ভিডিওতে সেভাবে সব কিছু শেয়ার করতে পারছি না, তো তোমরা আমাকে ভুলে যেও না কিন্তু বন্ধুরা। আর তোমরা আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আর তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসো, দোয়া করো সকলেই, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিলে সব কিছুই কিন্তু তবেই সম্ভব হবে। আর আমার পরিবারকেও তোমরা কিন্তু একটু বেশি ভালোবাসবে, আর তোমরাও আমার পরিবার। আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।